লাগালো দিয়ে দাও দিচ্ছি সবাই দিচ্ছে অপেক্ষা করি আমাদের এটা চেঞ্জ করে মনে হয় একটু প্রবলেম আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আগামী 30 মে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী। এই দিন থেকে বাংলাদেশের শত্রুরা এই দিনে বাংলাদেশের শত্রুরা এই মহান বিরল নেতৃত্ব অধিকারী, যিনি একটি হতাশ বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন,
একদলীয় শৃঙ্খল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। একটি নতুন আলোকিত বাংলাদেশ নির্মাণের কাজ শুরু করেছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু তার দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদকে ধ্বংস করতে পারেনি তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করতে। আজ পরম শ্রদ্ধা বলে তাকে স্মরণ করছি। আজ বিশেষ করে স্মরণ করছি বাংলাদেশের জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পতাকা যিনি তুলে নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাতের পরে, যিনি গণতন্ত্রের প্রতিষ্ঠায় আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন, যিনি শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করেছেন নিরন্তর সংগ্রাম ও কর্মের মধ্য দিয়ে, যিনি এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় অন্তরীণ হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেই মহিয়সী আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছি। তরুণ নেতা সুদূর ৮,০০০ মাইল দূরে থেকেও দিন রাত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষকে সংগঠিত করে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের কাজ করে চলেছেন আমাদের সেই তরুণ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমি আজকে অত্যন্ত গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি এই গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম হয়েছেন, শহীদ হয়েছেন, সেই সমস্ত বীর সৈনিকদেরকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই করোনায় আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের 50 বছর পূর্ণ করেছে এই বছর। 1971 সালে একটি সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বর্তমানে একদিকে ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলের মধ্যে করোনা মহামারীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবন, অন্যদিকে দেশের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন করছি আমরা। এরকম এক ঐতিহাসিক মহাযুগ সন্ধিক্ষণে এবারের 50তম জাতীয় বাজেট প্রণীত হতে যাচ্ছে। স্বাধীনতার অব্যবহিতির পরে 1971-75 যারা সরকারে ছিলেন, ওই সময় দেশের অর্থনীতিকে অনেকে বাস্কেট কেস বা বটনের বাস্কেট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির প্রাথমিক সোপানে উঠে আসে বাংলাদেশ। আজকের অর্থনৈতিক মেরুদণ্ডের ভিত্তি গার্মেন্টস শিল্প ও প্রবাসী আয় শহীদ জিয়ারই অবদান। এরপর 1951 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে অর্থনীতিতে নতুন গতিবেগের প্রবাহের সৃষ্টি হয়। বাজার অর্থনীতি, ভ্যাট প্রবর্তন সহ তিনি যে নানামুখী সংস্কারমূলক কাজ করেছেন, আজকের অর্থনীতি তো তারই উপর দাঁড়িয়ে আছে। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ কর্তৃক সৃষ্ট নজিরবিহীন বৈরী পরিবেশ সত্ত্বেও বিএনপি সরকারের সময় 2006-07 অর্থ বছরে সর্বশেষ 7.06 প্রবৃদ্ধি অর্জিত হয়। এমজিডি লক্ষ্যমাত্রা অর্জন সহ অন্যান্য সামাজিক অর্থনৈতিক সূচকেও তখন বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়। আমরা গর্বিত যে আজকের বাংলাদেশ শহীদ জিয়ার বপনকৃত উন্নয়নের সেই ধারাবাহিকতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সফলতার ফসল। যদিও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে প্রত্যাশা ও প্রাপ্তির বিরাট ব্যবধান রয়েছে চরম গণতন্ত্রহীনতা, আইনের শাসন ও সুশাসনের অভাব এবং মত প্রকাশের অধিকার ও মৌলিক অধিকার সহ উলঙ্গ মানবাধিকার লঙ্ঘন। সেসব নিয়ে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করছি, কিন্তু 50 বছর পূর্তির প্রাককালে বাজেট ভাবনা উপস্থাপনের সময় নতুন প্রজন্মকে এদেশের উন্নয়নের মূল রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপির অবদানের কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও স্বাধীনতার জীবন উৎসর্গকারী সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি বর্তমানে অন্যায়ভাবে কারাবন্দী চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করছি, তার আশুর মুক্তি কামনা করছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, কোভিড-19 বৈশ্বিক মহামারীর প্রকোপে সারা বিশ্ব আজ বিপর্যস্ত।
জাতি এক মহা দুর্যোগ কাল অতিক্রম করছে। কতদিন এই দুর্যোগ চলবে তা অনিশ্চিত। জীবন ও জীবিকার টানাটানিতে জনজীবন, অর্থনীতি দুটোই মহা সংকটে পড়েছে। করোনা সংক্রমণ রোধ করতে না পারলে কোনোভাবে অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়। করোনা সংকট মোকাবেলায় করোনা কালে অর্থনীতিকে সচল রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা এবং এর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিণতির দায় বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বহন করতে হবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, শীর্ষ অর্থনীতিবিদরা বলেছেন, করোনা কালের এবারে বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়, করতে হবে বিশেষ সময়ে বিশেষ বাজেট। এর মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। এই জন্য দরকার হবে সহায়তা। অনেকে মনে করেন করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই। লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা। প্লিজ নোট করবেন একটু, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কারণ করোনার কারণে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। আবার অনেকে মনে করেন অর্থনীতির অস্বাভাবিক সংকোচনে প্রচলিত বাজেট ব্যবস্থা থেকে সরে এসে 3 বছরের মধ্যমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। বিদায়ী অর্থ বছরে বিএনপির পক্ষ থেকে আমরাও এ দাবি জানিয়েছিলাম, কিন্তু প্রথাগত গতানুগতিক বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে একটি বিশেষ করোনা বাজেট না দিয়ে 2020-21 অর্থ বছরের জন্য দেওয়া হলো 5,68,000 কোটি টাকার একটি গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট, যা জাতিকে হতাশ করেছে। শেষ পর্যন্ত এই বাজেটের কোন লক্ষ্যই সেভাবে পূরণ হয়নি। না রাজস্ব আহরণে, না প্রক্ষেপণকৃত উন্নয়ন, প্রণোদনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে। 2019-20 অর্থ বছরের প্রথম 10 মাসে এডিবি বাস্তবায়ন হয় মাত্র 49.13%, আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে মাত্র 49.9% এডিবি বাস্তবায়ন হয়েছে। সূত্র আপনারা দেখে নিচ্ছেন, এখানে দেওয়া আছে। 2 মাসে খরচ করতে হবে 1,06,542 কোটি টাকা। এমনিতেই বরাদ্দ কম, তারপরে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারে না মন্ত্রণালয়। তাহলে এই বাজেটের অর্থ কি? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোভিড-19 বৈশ্বিক মহামারীর প্রভাবে এক পরিবর্তিত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবী। বিশ্বের অর্থনৈতিক ভাবে ক্ষমতাধর দেশগুলো নিজেদের অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কারে নজর দিয়েছে। এটি দেখা যাচ্ছে মহামারীকালীন বিশ্ব ব্যবস্থায় বাজেট প্রণয়ন সহ বড় বড় অর্থনৈতিক কর্মসূচি গ্রহণে তাদের নতুনত্ব, অভিনবত্ব থেকে। এখন ওপর থেকে চাপিয়ে দেওয়া ট্রিকল ডাউন ইকোনমিক অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক ধারার বদলে তারা বিকেন্দ্রীকৃত তৃণমূল ও মধ্যম শ্রেণীর উন্নয়নের বটম আপ, মিডল আউট উপর জোর দিচ্ছে। কিন্তু বাংলাদেশের বর্তমান অনির্বাচিত সরকার এবারও আগামী অর্থ বছর 2021-22 জন্য 6,02,880 কোটি টাকার একটা বিশাল অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী, গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। বিগত বছরের অভিজ্ঞতা কিংবা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে আমলেই নেয়নি সরকার। আপনারা জানেন, চলতি অর্থ বছরের বাজেট 5,65,000 কোটি টাকা, আসন্ন বাজেটটি রাখা হবে 35,000 কোটি টাকার মতো বেশি এবং সংশোধিত বাজেটের চেয়ে 64,000 টাকা বেশি। আসন্ন অর্থ বছরে এনবিআর এর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,89,078 কোটি টাকা। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা। প্রথম 8 মাসে আদায় হয়েছে মাত্র 1,51,472 কোটি টাকা, যা 50% নিচে। বাকি 4 মাসে আদায় করতে হবে 1,78,528 কোটি টাকা। বর্তমানে করোনা ভাইরাসের বিপর্যস্ত অর্থনীতি, উৎপাদনের টাকা ঘুরছে না। গত বছরের মার্চ থেকে রপ্তানি আয় কমেছে, আমদানি হ্রাস পেয়েছে, বিনিয়োগ প্রায় শূন্য, মানুষের হাতে টাকা নেই, নিম্ন আয়ের মানুষ জীবন জীবিকা নিয়ে হুমকির সম্মুখীন, বিদেশের শ্রম বাজার দিন দিন সংকুচিত হয়ে আসছে। এই পটভূমিকায় অর্থনীতিবিদরা এই সংখ্যা প্রকাশ করেছেন
যে নির্ধারিত রাজস্ব আদায়ে এনবিআর ব্যর্থ হবে। জেনে শুনে এ ধরনের অবাস্তব টার্গেট তাই তামাশা ছাড়া আর কি হতে পারে। বাজেট ঘাটতি অনুমান করা হয়েছে 2,13,802 কোটি টাকা, যা জিডিপির 6.5%। এত বিশাল পরিমাণ বাজেট ঘাটতি এই প্রথম। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অনুমান করা হয়েছে 7.2%, পরে কমিয়ে করা হয়েছে 6.1, যা আগের অনুমিত 8.2% প্রবৃদ্ধির চেয়েও 1% কম। তবে এই সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার 4 বা 4% আশেপাশে হতে পারে। এদিকে সরকার অদ্যাবধি 2019-20 চূড়ান্ত প্রবৃদ্ধি নির্ধারণ করতেই ব্যর্থ হয়েছে। যা হোক, জীবন জীবিকা টানাটানির এই দুর্যোগকালে প্রবৃদ্ধি কোনো ইস্যু নয়। এখন প্রবৃদ্ধির কথা না বলে কর্মসংস্থান এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষার কথাই বলতে হবে। কারণ জীবন ও জীবিকার সমন্বয়ের চেষ্টা অব্যাহত থাকবে। তবে মনে রাখতে হবে, জীবিকার চেয়ে জীবন আগে। তাই এবারের বাজেটটা হবে মূলত জীবন বাঁচানোর বাজেট। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। এই বাজেট হতে হবে জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট। প্রিয় সাংবাদিক বৃন্দ, পরিকল্পনা মন্ত্রী দাবি করেছেন এই অর্থ বছরে মাথা পিছু আয় নাকি $243 বেড়ে বর্তমানে 2,227 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মানুষের অর্থনৈতিক জীবন বিপর্যয়ের যে চিত্র চারিদিকে, তাতে তো মনে হয় তা প্রতিবাদ হয় না। ক্রনিক ক্যাপিটালিজমের এই যুগে সরকারের মদতপুষ্ট কিছু ব্যক্তির ভাগ্য আরো প্রসন্ন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আম জনতার আয় বরং আরো কমেছে। বিশ্ব ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে মানুষের আয় কমেছে 37%, বেতন নির্ভর মানুষের আয় কমেছে 49%। দেশে গত কোভিড সময় 2,45,00,000 নতুন দরিদ্রের সৃষ্টি হয়েছে। তাহলে মাথাপিছু আয় বাড়লো কার? একটি জাতীয় দৈনিকে মধ্যবিত্তের গোপনে হাত পাতা যখন ইউএনওর কাছে দুষ্টামি শিরোনামে প্রকাশিত সংবাদে মধ্যবিত্তের বর্তমান যে হালচাল ফুটে উঠেছে, তাতে রীতিমতো শিউরে উঠেছে আমরা। নারায়ণগঞ্জের হতভাগ্য ফরিদ আহমেদ বর্তমান মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে আছে। করোনার এই কঠিন সময়ে সবচেয়ে বিপক্ষে আছে মধ্যবিত্তরা। আয় কমে গেছে, অনেকের চাকরি নেই, চাকরি থাকলেও বেতন নেই। মধ্যবিত্তরা যে হাত পাততে পারেন না বা কৃষিবিদরাকে লাইনেও দাঁড়াতে পারেন না। হোশিয়ারি কারখানায় অল্প বেতনে কাজ করা এই ফরিদগঞ্জ সরকারকে দেওয়া 333 নম্বরে ফোন করে গোপনে খাদ্য সহায়তা চেয়েছিলেন। সহায়তা তো দেয়ই হয়নি, বরং সামর্থ্য থাকা সত্ত্বেও আর্থিক সহায়তা চাওয়ার মিথ্যা অপরাধের অজুহাতে পরিবারটিকে একেবারে পথে বসিয়ে দেওয়া হলো। এ হলো বর্তমান জবাবদিহিবিহীন সরকারের মানব কল্যাণ। আর এ হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধির প্রকৃত চিত্র। 2000 সালে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে বাস করত 48.9% মানুষ। 2005 সালে তা নেমে এসেছিল 40%। এরপর ক্রমে দারিদ্রের হার কমেছে। যেমন কোভিডের আগে সরকারি হিসেবে দারিদ্রের হার ছিল 20.5%, কিন্তু মহামারীতে লক্ষ লক্ষ মানুষ দারিদ্রের সীমার নিচে নেমে গেছে। বেসরকারি গবেষণা সংস্থা সানেম জরিপ করে বলছে 42% মানুষ এখন দরিদ্র। দেখা যাচ্ছে মধ্যবিত্তদের বড় অংশই নিম্নবিত্তের কাতারে চলে গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসছে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, যতদিন অপ্রদর্শিত আয় থাকবে ততদিন এই সুযোগ থাকবে। অর্থাৎ হরিলুট করে সঞ্চিত কালো টাকা জায়েজ করার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী, যা অনৈতিক এবং ন্যায় নীতি মেনে আইন পালনকারী নাগরিকদের প্রতি অবিচার। কোভিড কালীন সময় এত কালো টাকা কারা আয় করেছে, জাতি তা জানতে চায়। জাতি জানতে চায় এরা কারা। যদিও এরই মধ্যে সরকার দলীয় ও সরকারের মদতপুষ্ট অনেক রাঘব পরের নাম বেরিয়ে এসেছে আপনাদের সংবাদ মাধ্যমে। এদিকে অপ্রদর্শিত আয়ের বিরাট অংশ মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। 25 মে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে আমরা পড়েছি, গত 10 বছরে সড়কের সর্বনাশ করা নিম্নমানের ভেজাল ভিটামিন আমদানির আড়ালে পাচার হয়ে গেছে 14,000 কোটি টাকা। এটি হচ্ছে পাচার কাহিনীর
টিপ অফ দ্য আইসবার্গ। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী দেশ থেকে অস্বাভাবিক হারে টাকা পাচার বেড়েছে। বছরে পাচার হয় 1 লক্ষ কোটি টাকার অধিক। 7 বছরে পাচার হয়েছে 5,270 কোটি ডলার টাকা অঙ্কে, যা 4.5 লক্ষ কোটি টাকা, যা 2019-20 সালের বাজেট জাতীয় বাজেটের প্রায় সমান। টিআইবির মতে পাচারের এই তথ্য আংশিক, প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এই পরিমাণ অর্থ দিয়ে 4টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো। বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য বেশি দেখানো, ওভার ইনভয়েসিং, এবং রপ্তানিতে মূল্য কম দেখানো, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে মূলত এই অর্থ পাচার হয়ে থাকে। তাছাড়া সহ অন্যান্য গোপন পথে মানি লন্ডারিং তো আছে। সরকার দাবি করছে যে কোভিড থেকে উত্তরণের প্রণোদনা দেওয়া হচ্ছে, অথচ এটি প্রণোদনা নয়, এটা ছিল ব্যাংক নির্ভর লোন। এই লোন টার্গেট গ্রুপের কাছে পৌঁছতে পারেন। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী 69% ব্যবসা প্রতিষ্ঠান কোনো প্রণোদনাই পায়নি। 9% প্রণোদনা সম্পর্কে জানেনি না। ক্ষুদ্র প্রতিষ্ঠান পেয়েছে 10%, মাঝারি 28% এবং বড় প্রতিষ্ঠান 46%। প্রণোদনা প্রাপ্তিতে একেবারেই পিছিয়ে আছে পাইকারি বিক্রেতা, রেস্তোরাঁ, পরিবহন ও তথ্য প্রযুক্তি খাত। বড় শিল্পপতিরা প্রণোদনা তহবিল যতটা পেয়েছে তার চেয়ে কম পেয়েছে মাঝারি শিল্প, এবং তার চেয়েও কম পেয়েছে ছোট উদ্যোক্তারা। কুটির শিল্প পেয়েছে আরো কম, অথচ উচিত ছিল সবচেয়ে ছোট যারা তাদের ক্ষেত্রেই তহবিলের সম্পূর্ণ বাস্তবায়ন, কারণ তাদের প্রয়োজনটাই বেশি। ব্যাংকগুলোর কাছে ক্ষুদ্র কুটির শিল্পগুলো একেবারেই উপেক্ষিত। এই জন্য কুটির শিল্পকে কত ঋণ দিতে হবে, ছোট শিল্পকে মাঝারি শিল্প বড়দের কত দিতে হবে, এগুলোর লক্ষ্য সুনির্দিষ্ট করে বেঁধে দিতে হবে। এসব বিষয় থেকে উপর থেকে ঠিকভাবে মনিটরিং করা হচ্ছে না। সরকার সিন্ডিকেট করে দলীয় ব্যবসায়ীদের প্রণোদনা দিয়েছে। ভিন্ন মতাবলম্বীরা মোটেই পায়নি বলে অভিযোগ রয়েছে। বাজেটে অর্থ বরাদ্দের পূর্বে তা ব্যয়ের একটা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ জরুরি। সরকার সে বিষয়টি কখনোই গুরুত্ব দেয়নি। যেমন কাজ হারানো শ্রমিকদের জন্য গঠিত তহবিলের টাকাও সরকার খরচ করতে পারেনি। ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকারের অনুদানে দেয়া 1500 কোটি ডলারের এই তহবিল থেকে করোনায় কাজ হারানো শ্রমিকদের 3 মাসে 3000 টাকা করে দেওয়ার কথা থাকলেও এ খাতে 6 মাসে খরচ হয়েছে মাত্র $5,90,000। প্রতি ডলার 84 দিয়েছে। তাই বিশাল বাজেট করে কি হবে যদি তার সঠিক বাস্তবায়ন না হয়? প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকার 23টি প্যাকেজের মাধ্যমে প্রায় 100 লাখ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। এই প্যাকেজের মধ্যে দরিদ্র কর্মহীন মানুষের সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্যাকেজ মাত্র 7টি। এতে মোট বরাদ্দের পরিমাণ 10,173 কোটি টাকা, অর্থাৎ 80% ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত, দুস্থ, গরিব, দিনমজুর, শ্রমিকেরা উপকৃত হয়নি। এই 7টি সুরক্ষা প্যাকেজের অর্থ কাঙ্ক্ষিতদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এসব কর্মসূচি আওতায় এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে মাত্র 4,481 কোটি টাকা। আমি স্কিপ করে যাই, তাহলে এটা আগেও এই ইনফরমেশন আপনাদের দেওয়া আছে, যেহেতু আপনাদের কাছে অলরেডি আছে, কিছু কিছু স্কিপ করে যাই, সুবিধা হয়। আমি আপনার শেষটা করি। এটা আপনার কয়েকটা আছে ইম্পর্টেন্ট আপনার জিনিস, যেমন আপনার এই বর্তমান বাজেটে 10টি মেগা প্রকল্পের জন্য 50,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে গণমাধ্যমের সূত্রে জানা যায়। তার মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য 20,000 কোটি টাকা। অথচ কোভিডের সময় এসব মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে সে অর্থ নিঃস্ব, বেকার, ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ বন্টনের জন্য বরাদ্দ করা যেত। এ টাকা দিয়ে হতদরিদ্রদের হাতে আরো নগদ অর্থ প্রদান, জেলা উপজেলা পর্যায়ে ডেডিকেটেড সংক্রামক ব্যাধি কোভিড হাসপাতাল নির্মাণ, আইসিইউ স্থাপন, অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, স্কুল থেকে ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধ এবং বৃষ্টি প্রদানের মতো নানামুখী কল্যাণমূলক কাজ সম্পাদন করা সম্ভব হতো।
প্রিয় সাংবাদিকবৃন্দ, করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য খাত যে কতটা দুর্বল ও ভঙ্গুর, কতটা অবহেলার শিকার তা প্রমাণিত হয়েছে। এ সময় বিগত 12 বছর ধরে সংগঠিত দুর্নীতির কদর্য চেহারা উন্মোচিত হয়েছে। করোনাকালে প্রমাণ হচ্ছে বর্তমান সরকার স্বাস্থ্য খাত ব্যবস্থাপনায় কতটা ব্যর্থ হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের চিত্র আরো ভয়াবহ রূপ ধারণ করে। চিকিৎসা সামগ্রীর অভাবে রোগী ভর্তি করা যাচ্ছে না, অক্সিজেন অভাব, মানুষ মারা যাচ্ছে, আইসিইউর অভাব, অ্যাম্বুলেন্সে অসহায় মানুষ প্রাণ হারাচ্ছে। স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রেও স্বাস্থ্য বিভাগের অযোগ্যতা চোখে পড়ার মতো। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বিগত 10 বছরের মধ্যে স্বাস্থ্য সেবার এডিবি বাস্তবায়ন চলতি বছর সবচেয়ে কম। গত 1 দশকের মধ্যে এবারই সবচেয়ে কম উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। প্রথম 10 মাসে এডিবি বাস্তবায়িত হয়েছে মাত্র 49.9%। মহামারীর এই সময় ব্যয়ও বাড়েনি, বরাদ্দের মাত্র 25.46% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য সেবা বিভাগ। বরাদ্দকৃত 11,979 কোটি 34 লাখ টাকার মধ্যে গত এপ্রিল পর্যন্ত খরচ হয়েছে মাত্র 3,049 কোটি 48 লাখ টাকা। স্বাস্থ্য খাতের মতো এমন গুরুত্বপূর্ণ খাতকে অবহেলিত রেখে বিশাল বাজেট প্রণয়ন করে কি হবে? এই একটু পানি সাংবাদিকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই জানা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা বারবার করোনার প্রথম ঢেউ মোকাবেলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা, এমনকি প্রয়োজনে স্বাস্থ্য জরুরি অবস্থা জারির বিষয় ভেবে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। বিএনপি থেকে বিভিন্ন খাতে 87,000 কোটি টাকা সুনির্দিষ্ট প্যাকেজ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল, সরকার তাতে কর্ণপাত করে। সারা বিশ্বে যেমন স্বাস্থ্য খাতে ক্রমাগত বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের কমছে। এদিকে মুক্তবাজার অর্থনীতির নামে চিকিৎসা সেবা দ্রুত গতিতে পণ্যে পরিণত হচ্ছে। ব্যক্তির স্বাস্থ্য ব্যয় কমার বদলে বেড়ে 2017 সালে 67% আর 2019 সালে 72% এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2017 সালের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে দেখা যায় তার ভুক্ত দেশগুলোর মধ্যে ব্যক্তির পকেট থেকে খরচ মালদ্বীপে 18%, ভুটানে 25%, শ্রীলঙ্কায় 42%, নেপালে 47%, পাকিস্তান 56% আর ভারতে 62%। অর্থাৎ বাংলাদেশই সবচেয়ে বেশি। এর ফলে স্বাস্থ্যের ব্যয় মেটাতে গিয়ে আমাদের দেশে প্রতি বছর প্রায় 60 লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিস্টিক্স। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2015 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্য খাতে বছরে মাথার পিছু ব্যয় হয় মাত্র $32। একই সময়ে এই খাতে পাকিস্তানে ব্যয় হয় 38, নেপালে 45, ভারতে 59, ভুটানে 91, শ্রীলঙ্কায় $151। বিগত এক যুগের বাজেট বিশ্লেষণ করে দেখা যায় স্বাস্থ্য খাত বরাবরই অবহেলার শিকার। দীর্ঘ সময়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট জাতীয় বাজেটের 4.2% থেকে 6.8% মধ্যে সীমাবদ্ধ রেখেছে। 2015 সালের স্বাস্থ্য খাতের খরচে জিডিপির অংশ বাংলাদেশে 2.37%। এটা আমি স্কিপ করলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশব্যাপী সার্বিক দুর্নীতির সাথে স্বাস্থ্য খাতের অপশাসন, দুঃশাসন, স্বচ্ছতার অভাব, পর্বত প্রমাণ দুর্নীতির কথা এখন লোকের মুখে মুখে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সহ অনেকেরই দুর্নীতির টাকায় নিউ ইয়র্কে 150টির অধিক ফ্লাইটের মালিকানার খবর প্রকাশিত হয়েছে পত্রিকান্তরে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে করোনা ভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী কেনা ও সরবরাহ নিয়ে। নিম্নমানের সুরক্ষা পোশাক, পিপিই, মাস্ক কিনে তা সরবরাহ করা হয়েছে। সরবরাহকৃত নকল ও এই মাস্কের কারণে কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। উল্লেখ্য, 1.5 শতাধিক চিকিৎসক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর দায় কি সরকার এড়াতে পারবে? এদিকে এদের জন্য ঘোষণাকৃত অনুদান অর্থের সিংহভাগই অবিতরণকৃত রয়েছে। এখনো মিডিয়া নিয়ন্ত্রণের এই বৈরী সময়েও
আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুর্নীতির খবর। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদের শিরোনাম হয়েছে বিগ বিজনেস ইন বাংলাদেশ সেলিং ফেক করোনা ভাইরাস সার্টিফিকেট। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতিসংঘের মতে টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে হলে প্রয়োজন স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা, বাজেটে যথাযথ বরাদ্দ দেওয়া, প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। স্বাস্থ্যের সরকারি বরাদ্দকে খরচ হিসেবে মনে না করে বিনিয়োগ হিসেবে ভাবতে হবে। এর মাধ্যমে দারিদ্র কমে, চাকরি কর্মক্ষমতা বৃদ্ধি পায়, বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তৈরি হয় সুস্থ সবল ও নীতিনিষ্ঠ সমাজ। প্রিয় সাংবাদিকবৃন্দ, স্বাস্থ্য খাত নিয়ে সরকারের চরম উদাসীনতা ফুটে ওঠে করোনার টিকা নিয়ে তাদের চরম বালখিল্যতায়। যে দেশের সাথে টিকার ব্যাপারে বর্তমান সরকার চুক্তি করেছিল, সেই দেশই টিকা অক্সিজেনের অভাবে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। অথচ সরকার তাদেরকে অগ্রিম টাকা দিয়ে বসে আছে। সরকারি শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ ও শেয়ার বাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়িক কোম্পানিকে একচেটিয়া সুবিধা দিতে গিয়ে সরকার পুরো জাতিকে ঝুঁকের মধ্যে ফেলে দিয়েছে। দেশে সব টিকা না এলেও কোম্পানিটি কিন্তু এর মধ্যে 38 কোটি টাকা মুনাফা করে বসে আছে। আমরা বিএনপির পক্ষ থেকে শুরু থেকে জোর দিয়ে বলেছিলাম টিকার জন্য একক উৎসের উপর নির্ভর না করে বিকল্প সূত্র খুঁজতে। তখন সরকার বলেছিল বিএনপি নাকি টিকা নিয়ে রাজনীতি করছে, অথচ সরকার এখন চীন ও রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা করছে। অবশ্যই প্রমাণিত হলো টিকা নিয়ে বিকল্প অন্বেষণে আমাদের পরামর্শটি সঠিক ছিল। যাও সরকার টিকা নিয়ে রাশিয়ার সাথে গোপন চুক্তি করেছে বলে জানা যায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। এ নিয়ে কারোর সাথে কোনো গোপন চুক্তি করা যাবে না। টিকা ক্রয় প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। ক্রয়কৃত টিকার ব্যাপারে মানুষকে সব খোলাসা করে জানতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এ প্রসঙ্গে মনে করে দিতে চাই 2020 সালের সেপ্টেম্বরে করোনার প্রথম ঢেউয়ের সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল প্রদানের অনুমতি দিতে বাংলাদেশকে গ্লোবাল অ্যালায়েন্স ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন সদস্য হতে WHO ও ভ্যাকসিন গবেষণা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে এবং সর্বোপরি সকল বিকল্প সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দিয়েছিলেন, যাতে যথাসময়ে করোনার ভ্যাকসিন পেতে বাংলাদেশকে সমস্যায় পড়তে না হয়। তখন সে পরামর্শ শুনলে আর টিকা নিয়ে ল্যাজেগো বলে অবস্থা হতো না। প্রিয় সাংবাদিকবৃন্দ, টিকা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজেদের দেশেই ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা করতে হবে। সেটা যে দেশের সাথেই হোক। টিকার চাহিদা শিগগিরই চলে যাচ্ছে না, টিকার চাহিদা থাকলে দীর্ঘকাল ধরে। সুতরাং প্রতি বছরই এই টিকার জন্য অপরের উপর নির্ভরশীল হয়ে থাকা যাবে না। এক্ষেত্রে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। পাশাপাশি অবশ্যই বিভিন্ন সূত্র থেকে টিকা আমদানির ব্যবস্থা করতে হবে। সে কথা আমরা আগেই বারবার বলেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনার কারণে দেশের ছোট বড় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুব কম। ব্যক্তি খাতে প্রায় সকল প্রতিষ্ঠান ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে। নতুন কর্মক্ষম লোক বেকারে পরিণত হচ্ছে। লকডাউনের নামে শাটডাউনে যারা কাজ হারিয়েছেন তাদের বেশিরভাগই পুনরায় কাজে যোগ দিতে পারেননি। তদুপরি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত এপ্রিলের 5 তারিখ থেকে সরকার আরোপিত চলমান অপরিকল্পিত, অকার্যকর ও ব্যর্থ লকডাউন এই ধরনের বেকারত্বকে আরেক দফা ত্বরান্বিত করেছে। পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টের এক যৌথ গবেষণা অনুযায়ী দেশের নতুন দরিদ্রের সংখ্যা 2,45,00,000। আগে 3.5 কোটি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে এই নতুন দরিদ্র মিলে এখন দেশে সর্বমোট দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 6 কোটির মতো। দারিদ্র্যের হার 21% থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 42% দাঁড়িয়েছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর উপর। এই কথাগুলো আমরা আগে বলেছি, কিছুটা আছে। এখন আপনার আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই দেশে গরিব আরো গরিব হয়েছে, পাশাপাশি কর্মসংস্থান কমেছে। এদেশের উন্নয়নকে বলা হয় কর্মসংস্থানহীন উন্নয়ন।
নতুন গরিব বেড়েছে 2.5 কোটির কাছাকাছি। আগের গরিব, নতুন গরিব আর ক্ষণস্থায়ী গরিব মিলের সংখ্যা আরো অনেক বেশি। ইনফর্মাল সেক্টরে নিয়োজিত শ্রমিক মোট শ্রমিকের 86%, এদেরও সংখ্যা বিপুল। তাই এখন প্রয়োজন সমন্বিত অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেন উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারে। মনে রাখতে হবে, দেশের মানুষ, কৃষক, শ্রমিক ও ছোট বড় ব্যবসায়ীদের উদ্যোগের ফসল আজকের এই উন্নয়ন। সরকার কেবল সহায়ক ভূমিকা পালন করেছে, তাই সাধারণ মানুষের অংশগ্রহণই উন্নয়নের মূল চালিকা শক্তি। এই মূল উন্নয়ন দর্শনটি মাথায় রেখে উন্নয়নকে প্রেরণ করতে হবে। আমি একটু স্কিপ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশের সব মানুষের জন্য অর্থনৈতিক অর্জনের সুফল ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা যায়নি। ফলে ধনী দরিদ্রের ব্যবধান ক্রমেই বেড়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল অর্থনৈতিক বৈষম্য দূর করে সবার জন্য একটি সামাজিক ব্যবস্থা নিশ্চিত করা, যেখানে সবাই তার প্রাপ্য অধিকার ভোগ করতে পারবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে বিত্তবান ও বিত্তহীনের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে। স্কিপ করছি। প্রজাতন্ত্রের একজন কর্মচারী বা চাকরিজীবী যখন 400 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল নিয়ে একটি ব্যাংক স্থাপনের অনুমোদন গ্রহণ করেন, তখন তার টাকার উৎস জানতে চাওয়া হয় না। এই দুর্নীতির কারণে বৈষম্য বাড়ে। একদিকে দ্রুত বৃত্তের পাহাড় গড়ে তুলেছে, অন্যদিকে ক্রমাগত বঞ্চিতের সংখ্যা বাড়ছে। ধনী দরিদ্রের ব্যবধান কমাতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের জনসংখ্যাকে কার্যকর জনসম্পদে পরিণত করতে হবে। প্রতিটি উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। আমি এর পর্তে স্কিপ করলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মেগা প্রজেক্টের মেগা চুরি, মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির সব কাহিনী আপনারা সবাই জানেন। দেখা গেছে যে সরকারের সাধারণ মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের চেয়ে মেগা প্রকল্পের গ্রহণেই বেশি আগ্রহী। আমরা কয়েকটি চিত্র তুলে ধরছি। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন শুরু 2007, টেকনিক বলেছে, মেয়াদ ডিসেম্বর 2018। প্রাথমিক ব্যয় 10,162 টাকা। ব্যয় বৃদ্ধি 2011 সালের প্রথম প্রকল্প সংশোধনের পর দাঁড়ায় 20,507 কোটি টাকা। 2016 সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় 28,693 কোটি টাকা। 2018 সালে এই প্রকল্প সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় 30,193 টাকা। সম্ভাব্য সমাপ্তি 30 জুন 2021। পদ্মা সেতু যদি 2022 সালেও চালু হয়, তাতেও এতে সময় লাগবে 7 বছর 6 মাস। বর্তমান অনুমোদিত খরচ, ভবিষ্যতে বাড়তি খরচ মিলিয়ে পদ্মা সেতু নির্মাণ ব্যয় হবে যমুনা সেতুর প্রায় 4। পদ্মা সেতু প্রকল্পের অধীনে দুই পারে প্রায় 1,500 হেক্টর জমি কেনা হয়। এতে ব্যয় হয় 1,200 কোটি টাকা। এসব জমিতে পদ্মা সেতু প্রকল্পের সড়ক সহ বিভিন্ন স্থাপনা, দপ্তর, বাসা, পুনর্বাসন এলাকা ইত্যাদি নির্মাণ করা হয়েছে। যমুনা সেতু সহ দেশের কোন সেতু প্রকল্পে চরের জমি কেনা হয়নি, অথচ প্রকল্প শেষ হওয়ার পরও এই জমি সেতু বিভাগের কোনো কাজই রাখবে না। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি মন্তব্য হলো, যে জমি স্থায়ী হবে না, প্রকল্প শেষে দরকার নেই, সেই জমি কেনা অপচয়। আসলে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎই এই জমি কেনার মূল লক্ষ্য ছিল। এখন তদন্ত করে বের করতে হবে জনগণের টাকার ভাগ বাটোয়ারা কিভাবে হয়েছে, দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন শুরু জুলাই 2016, মেয়াদ 2025। প্রাথমিক ব্যয় 1,13,000 কোটি টাকা। সম্ভাব্য সমাপ্তি 2025। এই প্রকল্পটির টেকনিক্যাল ফিজিবিলিটি, নিরাপত্তা ঝুঁকি ও সর্বোপরি আর্থিক সংশ্লেষ ও বিদ্যুতের দাম নিয়ে বিশ্লেষকদের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও বোধগম্য কারণে এই প্রকল্পটি চলমান আছে। এবারও এই প্রকল্পে 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থ বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ বিদ্যুৎ খাতের সঙ্গে দেখানো হবে। আগে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেখানোর জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা শিক্ষা খাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এখন এই প্রকল্পের খরচ বিদ্যুৎ খাতে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর কারণ নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প নেওয়া হচ্ছে না, এই কারণে এখানে বরাদ্দ বাড়ানো যাচ্ছে না। রাজনৈতিক অভিলাষে তাই বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়িয়ে দেখানোর জন্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খরচ বিদ্যুৎ খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রামপাল বিদ্যুৎ প্রকল্প, এটা আপনারা সবাই জানেন, আমি দীর্ঘ এটা নিয়ে আলোচনা করে না করে শুধু একটু বলতে চাই যে প্রাথমিক ব্যয় 2.77 বিলিয়ন ইউএস ডলার, মূল অবকাঠামো নির্মাণে ব্যয় হবে 1.49 বিলিয়ন ডলার, সম্ভাব্য সমাপ্তি 2021। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করার কারণে রামপাল প্রকল্প পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে এবং নিকটবর্তী সুন্দরবনের বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনবে। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক রাজনৈতিক দল দেশীয় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তীব্র বিরোধিতা করেছে। তা সত্ত্বেও নতজানু সরকার বোধগম্য কারণেই এই প্রকল্প বাস্তবায়নে বোধ ধরেছে। আমরা পুনরায় সুন্দরবন বিধ্বংসী রামপাল প্রকল্প থেকে সরে আসার দাবি জানাচ্ছি। পায়রা গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন শুরু 2015, মেয়াদ 2021। কাজের অগ্রগতি প্রায় 80% কাজ শেষ হয়েছে। প্রাথমিক ব্যয় 1,700 কোটি টাকা কোটি ডলার করে ব্যয় নির্ধারণ, সম্ভাব্য সমাপ্তি প্রকল্প বাতিল হয়ে গেছে। এই এত টাকা খরচ করার পরে এরপরে আপনার সম্ভাব্য এটা যে প্রকল্পটাই বাতিল করে দিতে হয়েছে। পায়রা নিয়ে বিশেষজ্ঞ বিশ্লেষণ যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় গভীর সমুদ্র বন্দরের জন্য প্রায় 70 কিলোমিটার দীর্ঘ চ্যালেঞ্জের বিষয়। যা এটা এখানে আছে আপনারা দেখবেন। আমি যে কথা বলতে চাই যে বন্দরের জন্য বেলজিয়ামের একটি কোম্পানির সাথে রেজিং চুক্তি হয়েছে, তাও রিজার্ভ থেকে 500 মিলিয়ন ডলার ধার করে, যা মোটেই যৌক্তিক হয়নি। তাই পায়রা বন্দর প্রকল্পটিতে তুগলকি প্রকল্প বললে অত্যুক্তি হবে না। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন শুরু 2014, মেয়াদ জুন 2023। কাজের অগ্রগতি প্রায় 50% কাজ শেষ হয়েছে। প্রাথমিক ব্যয় 34,000 কোটি টাকা, সম্ভাব্য সমাপ্তি নির্ধারিত সময় কাজ শেষ হবার কোনো সম্ভাবনা নেই। প্রকল্পটি শীঘ্রই হোয়াইট এলিফ্যান্টে পরিণত হচ্ছে। নির্ধারিত সময় কাজ না শেষ হওয়ায় উৎপাদন শুরু করার সময় প্রয়োজনীয়তা কতটুকু থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীতে সবচেয়ে বেশি, অথচ মানের দিক থেকে সর্বনিম্ন। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বিগত বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নির্মাণে সবচেয়ে বেশি খরচ হয়েছে বাংলাদেশে। সড়ক নির্মাণ ব্যয়ে দেশের মাঝে ব্যাপক পার্থক্য। এটি বোঝা যায় নির্মাণ খাতে কি ধরনের রাষ্ট্রীয় অপচয় হচ্ছে। আমি ডিটেলসে গেলাম না, এটা আপনার এখানে আছে। আমি শুধু এইটুকু আসি আপনার যে এস্টিমেটিং এন্ড বেঞ্চমার্কিং ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার কস্ট শীর্ষক অধ্যাপক দিমিত্রিয়ভ প্যাম্পুলাস তার এক প্রতিবেদনে জানিয়েছেন 4 লেনের নতুন মহাসড়ক নির্মাণে ইউরোপের বিভিন্ন দেশে খরচ হয় করে 35 লাখ ডলার, 28 কোটি টাকা। আর 2 লেন থেকে 4 লেনের উন্নতি করতে প্রতি কিলোমিটারের প্রতি ব্যয় 25 লাখ ডলার বা 20 কোটি টাকা। অথচ কিছু ক্ষেত্রে বাংলাদেশের 4 লেনের সড়কের চেয়ে ইউরোপের 4 লেনের সড়ক নির্মাণের অর্ধেক। দেশি বিদেশি বিশেষজ্ঞ প্রকল্প টেকনোক্র্যাটদের মতে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের অনিয়মের মাধ্যমে কার্যাদেশ বিক্রয় করা মেগা প্রজেক্টের দুর্নীতির প্রভাব দিন দিন বেড়ে চলেছে। ব্যাংকিং খাত চরম দুর্যোগের মধ্যে পড়ে আছে। ব্যাংকিং খাতকে রীতিমতো লুট করা হয়েছে। করোনা ভাইরাসের প্রেক্ষিতে সরকারের বিশেষ নীতিমালার কারণে এই ঋণ গ্রহীতারা ঋণ পরিশোধ করছে না, তাতে ঋণ গ্রহীতা গ্রাহক খেলাপি হচ্ছে না। ঋণ ও সুদ আদায়ে কমে যাওয়ার ফলে আয় কমে গেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো সহ প্রায় সব ব্যাংকের। ফলে বাড়ছে লোকসানি শাখা। চলতি বছরের সোনালী ব্যাংকে 250 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে করা হয়েছিল, তবে জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র 5 কোটি টাকা। জনতা ব্যাংক 1000 কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় করেছে আড়াই কোটি টাকা। অগ্রণী ব্যাংক 200 কোটি টাকা আদায়ের বিপরীতে আদায় করেছে 6.5 কোটি টাকা। রূপালী ব্যাংক 350 কোটি টাকা বিপরীতে আদায় করেছে 1.5 কোটি টাকা। অন্য সব ব্যাংকগুলো একই চিত্র। ঋণ কাবিলের কবল থেকে দেশকে অর্থনীতিকে মুক্ত করতে হবে।
আমি আপনার স্কিপ করছি। 2019 সালে অবলোকনের পরিমাণ ছিল 2,597 কোটি টাকা। এই যে অবলোকন করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত বছর ডিসেম্বর পর্যন্ত অবলোকন করা ঋণের স্থিতি ছিল 44,195 টাকা। দেওয়া আছে আপনার সমস্ত স্ট্যাটিস্টিকগুলো। ব্যাংকগুলো ঋণ আদায় জোরদার হওয়ার চেয়ে বেশি মনোযোগ দিচ্ছে অবলোকনের দিকে, যা কখনোই ভালো সমাধান দিতে পারে না। বাংলাদেশ ব্যাংক তার ঐতিহাসিক ভূমিকা আগের মতো পালন করতে ব্যর্থ হচ্ছে। অর্থনৈতিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। ব্যাংক মালিকদের পরিবারের সদস্যদের অনৈতিকভাবে বছরের পর বছর পরিচালক পদে বহাল থাকার স্থায়ী সুযোগ করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র ঋণ খেলাপিরা তুলনামূলকভাবে কম খেলাপি, কিন্তু বড় ঋণ খেলাপিদের অনেকেই ঋণ নিয়ে পরিশোধ না করে তা বিদেশে পাচার করে দেয়। কিন্তু বড় ঋণ খেলাপিদের অনেকেই পাচার করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা ওয়েলথ এক্স তার প্রতিবেদন অনুযায়ী বিগত দশকে ধনীর সংখ্যা বেড়েছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। কে বলে আমরা করি ধনীর শীর্ষে। বাংলাদেশে এত ধনীর সংখ্যা বাড়ছে, এখন ধনীর সংখ্যা বাড়ছে 17% হারে। এই হার গবেষণাধীন 75টি দেশের মধ্যে সবার শীর্ষে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশে অতি ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের আয় কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে 2010 থেকে 2016 পর্যন্ত সময়ে দেশের শীর্ষস্থানে 5% পরিবারের আয় বেড়েছে 57%। একই সময়ে অতি দরিদ্র 5% পরিবারের আয় হ্রাস পেয়েছে 59%। কিভাবে বাংলাদেশ ধনীর সংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে ওঠে তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ঊর্ধ্বগতি সাধারণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবশ্য মূল্যস্ফীতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কেননা চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবারে মূল্যস্ফীতি টার্গেট করা হচ্ছে 5.4%, যা বাস্তবসম্মত নয়। মূল্যস্ফীতি বাড়তে দেওয়া যাবে না। শিক্ষা ও প্রযুক্তি ও গবেষণা, এটা একটু আর বেশি নেই, বিগত 1 বছরের উপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এমনিতে দুর্বল শিক্ষা ব্যবস্থা আরো মারাত্মকভাবে ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা মানে বাইরে থাকায় শিক্ষার্থীদের মনোবিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হতাশা ভর করছে। বাংলাদেশ শিক্ষা ও তথ্য পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2019 সালে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ছিল 17.9, মাধ্যমিকে 2018 সালে শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল 37.62, উচ্চ মাধ্যমিকে 2018 সালে হার ছিল 19.63। গত কোভিড কালে 1 বছর অধিককাল ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তাই আগের তুলনায় এবার শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়বে বলে ধারণা করছে পরিসংখ্যান ও বিশ্লেষকরা। শিক্ষার্থীদের যারা করোনা কালে কাজে যুক্ত হয়েছে তাদের অনেকেই আজ স্কুলে ফিরবে না, আবার অনেকে ভর্তি হলেও ক্লাসে অনুপস্থিতির হার বাড়বে। সম্প্রতি প্রকাশিত এডুকেশন ওয়াচের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে 2021 ঝরে পড়ার ব্যাপারে উদ্বেগজনক মতামত পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিকের 38% শিক্ষক মনে করেন বিদ্যালয় খুলে দেওয়ার পরও শিক্ষার্থীদের উপস্থিতি কমে যেতে পারে। সবচেয়ে বড় বিভিন্ন স্তরে বিপুল সংখ্যক শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে। বর্তমানে যা আরো বেড়েছে, অনেকে লেখাপড়া ছেড়ে চাকরিতে যোগ দিয়েছে। এদের শিক্ষায় ফিরিয়ে আনতে হলে শিক্ষাবৃত্তি দিতে হবে। শিক্ষাবৃত্তি আর রাষ্ট্রীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এসব ঝরে পড়া রোধ করতে হবে। গণস্বাক্ষরতা অভিযানের মতে স্কুল করার পর সব শিশুকে ফিরিয়ে আনতে একটি অভিযান পরিচালনা করা প্রয়োজন। মানব সম্পদ উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। ছাত্র ও যুব সম্প্রদায় অদক্ষ থাকলে আমরা কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বঞ্চিত হব, যা হতে দেওয়া যায় না। চলমান উচ্চশিক্ষা কার্যক্রম নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতার বিকাশ ও সক্রিয় নাগরিকত্ব সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। করোনা সংকটকালে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব আরো বেশি স্পষ্ট হয়েছে, কিন্তু মফস্বলের টেলিভিশন না থাকা, ডিভাইসের অভাব, ইন্টারনেটের উচ্চ দাম ও দুর্বল নেটওয়ার্কের কারণেও অনেক শিক্ষার্থী ক্লাস করতে পারেনি। গতকালই পত্রিকায় দেখলাম যে ল্যাপটপের দাম থেকে 30% ইনক্রিজ করা হচ্ছে। ফলে দরিদ্র পরিবারের শিশুরা গত বছরের পূর্বেই ছিল লেখাপড়ার বাইরে, শিক্ষায় বড় বৈষম্যের সৃষ্টি হয়েছে। ভার্চুয়াল যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং,
সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি গুরুত্ব বিবেচনা করে আইটি প্রযুক্তি ও গবেষণা খাতে বিশেষ বরাদ্দ দিতে হবে। এই খাত ভবিষ্যতে অন্যতম আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে। শিক্ষা খাতে বিএনপির ভিশন 2030 প্রদর্শিত পথে জিডিপির 5% বরাদ্দ করতে হবে। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব জিডিপির 5%। আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উচ্চশিক্ষা ধ্বংসের চক্রান্ত চলছে। এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা উক্তি, কারণ আসলে এই জিনিসগুলো পুরোটাই আপনার সামগ্রিকভাবে চলছে। এখানে উচ্চশিক্ষাকে ধ্বংস করে দিয়ে তার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাইরে ছেড়ে পাঠানোর ব্যবস্থা করা এবং আমাদের দেশে আমাদের যারা স্বল্প আয়ের মানুষ তাদের সম্ভাবনাকে বিনষ্ট করে দেওয়া, এটা একটা বড় রকমের চক্রান্ত বলে আমরা মনে করি। কৃষিতে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা। দেশের 40% মানুষ এখনো কৃষির উপর নির্ভরশীল। আমরা মনে করি এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমি সংক্ষেপে আসছি, কারণ এখানে আপনার এই করোনাতেও প্রমাণিত হয়েছে যে এটা হচ্ছে আপনার যে শেষ ভরসার স্থল হিসেবে কৃষিকে নিতে হবে, লাস্ট রিসোর্ট, সেখান থেকে কিন্তু ফিরে আসা সম্ভব। সে কারণে কৃষিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিতে বলছি। আপনার নিশ্চয় মনে হচ্ছে বিএনপি আমাদের পোল্ট্রি, ফিশারিজ ও লাইভস্টক সেক্টরকে ফার্স্ট সেক্টর ঘোষণা করা হয়েছিল এবং ওই সময় এই সেক্টরের প্রভূত অগ্রগতি অর্জিত হয়। করোনা কালে এই সেক্টরের প্রায় ধ্বংস হয়ে গেছে, তখন ট্যাক্স বাহিনী ছিল এবং তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হতো। পোল্ট্রি, ফিশারিজ ও লাইভস্টক সেক্টরকে বিশেষ প্রণোদনায় আওতায় এনে এদের বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে সামাজিক ও আর্থিক উন্নয়নে এদের অবদান অব্যাহত রাখতে সক্ষম হয়। আপনারাই রিপোর্ট করেছেন অনেকগুলো জায়গায় যে আপনার কিভাবে পোল্ট্রি যারা করছিল তারা ধ্বংস হয়ে গেছে, ফিশারিজটা ধ্বংস হয়ে গেছে, লাইভস্টক ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনাদের রিপোর্টে কিন্তু এসছে। সার্বিক কৃষি উন্নয়ন টেকসই বাণিজ্যিক কৃষি রূপান্তরের লক্ষ্যে কৃষি কমিশন গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, নাগরিক সুরক্ষা কার্ড। করোনা কালে সামাজিক সুরক্ষা অর্থ বিতরণে সীমাহীন দুর্নীতির বিষয়ে উন্মোচিত হলে রাষ্ট্র কর্তৃক মানুষের অধিকার নিশ্চিতের প্রয়োজন। সহজে নাগরিক চিহ্নিতকরণ সুবিধার অভাব পরিলক্ষিত হয়েছে। এই সমস্যার সমাধানে রাষ্ট্র কর্তৃক প্রত্যেক নাগরিককে নাগরিক সুরক্ষা কার্ড বিতরণের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই কার্ডের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সময়ে সহজে রাষ্ট্রের তরফ থেকে সহযোগিতা করা সহজতর হবে। তবে এ তালিকা প্রণয়নে রাজনৈতিক দলবাজি পরিহার করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবারের বাজেটে মৌলিক আয়ের বৈশ্বিক মডেল। এবারের বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি, গ্রামীণ অকৃষি খাতের প্রবৃদ্ধিতে জোর দিতে হবে। বৈদেশিক মুদ্রা আয়ের জন্য রপ্তানি খাতকে ফোকাসে রাখতে হবে। ফোকাসের জায়গা হতে হবে প্রবাসী আয়। এই তিনটি বিষয়ের বাইরে আপাতত প্রবৃদ্ধির দিকে নজর দেওয়ার কিছু নেই, বরং যুদ্ধের সময়ের মতোই আগামী 3-4 মাসে আমাদের জনস্বাস্থ্যের অবকাঠামো, জনস্বাস্থ্যের কর্মী প্রশিক্ষণ, গবেষণা, সক্ষমতা এসব বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। এগুলো আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব। দুঃখ হলো গত বছরও এই কথাগুলো বলেছিলাম, কিন্তু কাজ হয়নি। বরং দেখছি স্বাস্থ্য খাতে যেটুকু বরাদ্দ বাড়ানো হয়েছে এর 1/5 ব্যবহার করতে পারেন সরকার। খুবই দুঃখের কথা যে কোভিডের সময় সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ ব্যবহার করতে পারে না। তাকে যে সংকট তাকে সামনে রেখে জোর দেওয়া উচিত জনস্বাস্থ্যের অবকাঠামো ও প্রাথমিক স্বাস্থ্য খাতকে পুনরুজ্জীবিত করা ও সামাজিক সুরক্ষাকে পুনরুজ্জীবিত করে মৌলিক আয়ের একটি সার্বজনীন বৈশ্বিক মডেল ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে যাওয়া, যে বিষয়ে বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদরা একমত হয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, উন্নয়ন বিকেন্দ্রীকরণ। উন্নত বিশ্ব এখন উপর থেকে চাপে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের পথ পরিহার করে বিকেন্দ্রীকৃত অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করেছে। করোনা রোজগার মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূর করার লক্ষ্যে বাজেটের সিংহভাগ ব্যয় প্রস্তাব করছে বড় অর্থনীতিবিদেরা, বড় অর্থনীতির দেশগুলো। আমাদের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করতে হবে। তৃণমূল স্থানীয় জনপদের উন্নয়নে বেশি নজর দিতে হবে, তার সাথে মধ্যম শ্রেণীর উন্নয়নের সমান গুরুত্ব দিতে হবে। তবেই তিনি সহনীয় পর্যায়ে আসবে। টেকনিক্যাল টার্ম, আয় বৈষম্য কমবে, উন্নয়নের সুষম বন্টন হবে, উন্নয়ন বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে অর্থ এবং ক্ষমতা উভয় দিক থেকে, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে।
ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা সুবিধা স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর দূর গোড়ায় নিয়ে যেতে হবে। এখানে জনবান্ধব বেসরকারি ও সামাজিক উদ্যোগকে উৎসাহিত করতে হবে। উপকার গ্রহীদের তালিকা প্রণয়নে এনজিও স্থানীয় ভলান্টিয়ার প্রতিষ্ঠানকে কাজে লাগানো যেতে পারে। আয় বৈষম্য কমানোর একটি উপায় হতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থানীয়করণ বা বিকেন্দ্রীকরণ। অর্থনৈতিক কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এলাকা ভিত্তিক কাঁচামালের প্রাপ্যতা অনুযায়ী শিল্প স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। প্রিয় সাংবাদিকবৃন্দ, টেকসই উন্নয়ন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে পরিবেশ বান্ধব বাজেট। বিএনপির ভিশন 2030 জলবায়ু পরিবর্তন ও পরিবেশের উপর স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে মানব জাতির অস্তিত্ব যে বিপন্ন হতে চলেছে তার জন্য বাংলাদেশের মতো দেশ দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের দায়ভার সম্পূর্ণ বিশ্বকে নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে শিল্পায়িত বিশ্বকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো গড়ে তুলতে বিশ্ব জনমত গঠন ও বাস্তব পদক্ষেপ গ্রহণে সক্রিয় ভূমিকা নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য টেকসই মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন কৌশল গ্রহণ করতে হবে, যেমন কার্বন নিঃসরণ হ্রাস, খাল বিল নদী নালা জলবায়ু পুনরুদ্ধার, পরিকল্পিত নগরায়ন ইত্যাদি। উপকূল এলাকা সহ সারা দেশে নিবিড় পরায়ণ ও সুন্দরবনের সহ অন্যান্য বনের প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসছে বাজেটে এই বিষয়ে উপযুক্ত প্রতিফলন থাকতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি এতক্ষণ বাজেটের সার্বিক বিষয় নিয়ে সাধারণ আলোচনা করলাম। এখন সংক্ষিপ্ত সারে 2021-22 অর্থবছরের বাজেট নিয়ে বিএনপি কি ভাবছে সেই বিষয়ে প্রকাশ করতে চাই। বর্তমানে বিরাজমান জটিল সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হল জীবন ও জীবিকার সমন্বয় সাধন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। এই আলোকে বাংলাদেশের আসন্ন 2021-22 বাজেট পূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাজেট ভাঙা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। প্রথমে নীতিগতভাবে বাজেট কেমন হওয়া উচিত। 2020 এবং 21 সালের এপ্রিলে কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দিন আনে দিন খায় এই শ্রেণীর মেহনতি মানুষ, শিল্প, এসএমই, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিল্পে নিয়োজিত শ্রমিক, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা, কৃষি, প্রবাসী ইত্যাদি খাতে উল্লেখ করে যে সুনির্দিষ্ট ক্যাশ ট্রান্সফার ও প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল তাকে বাজেট প্রণয়নের ভিত্তি ধরে 2021-22 সালের বাজেট প্রণয়ন করতে হবে। এবারে বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট, ঝুঁকি ব্যবস্থাপনা ঝুঁকি মোকাবেলার বাজেট, জীবন ও জীবিকার সমন্বয়ের চেষ্টা অব্যাহত থাকবে, তবে জীবন সবার আগে। 2, এবারে বাজেট হবে করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ অভিযান থেকে উত্তরণের বাজেট। 3, আগামীতে বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত অংশীদারিত্বমূলক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সুশাসন ও রাষ্ট্রের সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতকরণের নীতি বাজেটের লক্ষ্য হিসাবে নির্ধারণ। প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সমতা ভিত্তিক উন্নয়ন ও করোনার অভিঘাত মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেট সিংহভাগ অর্থ ব্যয় করতে হবে। উন্নয়ন বিকেন্দ্রীকরণে নিশ্চিত করে স্থানীয় জনপদ তথা তৃণমূল ও মধ্যম শ্রেণীর উন্নয়নে মনোনিবেশ করতে হবে। উন্নয়নের মূল মন্ত্র হবে জনগণের দ্বারা উন্নয়ন, জনগণের জন্য উন্নয়ন। বাজেট করতে হবে 2-3 বছরের জন্য মধ্যমেয়াদী বাজেট কাঠামোর মধ্যে। বাজেটের লক্ষ্য হবে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশ বান্ধব উন্নয়ন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাজেটে অর্থ বরাদ্দের অগ্রাধিকার অর্থ সংক্রান্ত প্রস্তাব। স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে। চলমান বৈশ্বিক মহামারী প্রতিরোধ ও করোনা চিকিৎসার দুটি সমান্তরালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে জিডিপির শতকরা 5% ব্যয় করতে হবে। নগণ্য বাজেট চিকিৎসা উপকরণ স্বল্পতা, অবকাঠামোগত দুর্বলতা, নিম্নমানের স্বাস্থ্য সেবা, অপরিকল্পিত খরচ সহ বিভিন্ন কারণে স্বাস্থ্য খাত হুমকির সম্মুখীন। করোনা সংকট থেকে শিক্ষা নিয়ে আগামী বাজেট থেকে স্বাস্থ্য খাতের সুস্পষ্ট সংস্কার রূপরেখা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের আলোকে প্রতিটি মানুষকে জাতীয় স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, জাতীয় স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে সার্বজনীন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আনতে হবে। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য ভাতার আওতায় নিয়ে আসতে হবে।
প্রত্যেকের জন্য পারিবারিক ডাক্তার, নার্স, অবকাঠামো সহ সামগ্রিক ব্যয় নির্বাহে জিডিপির 5% বরাদ্দ করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন 2030 সকলের জন্য স্বাস্থ্য ও ইউনিভার্সাল হেলথ কেয়ারের নীতি গ্রহণ ও বাস্তবায়নে জিডিপির 5% ব্যয়, প্রত্যেকের জন্য নথিভুক্ত ডাক্তার, জিপি, আপনার যেটা হচ্ছে যে প্রত্যেকের নথিভুক্ত ডাক্তার অর্থাৎ আপনার ফিজিশিয়ান টাকার অঙ্গীকার করা হয়েছে। প্রত্যেক জেলায় ডেডিকেটেড সংক্রমণ ব্যাধি হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। করোনাকালে জেলা হাসপাতালগুলোতে করোনা বেড ও আইসিইউ বেড সংখ্যা বৃদ্ধি করতে হবে, উপজেলা হাসপাতাল পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। আমি 4 নম্বরটা আপনার এর আগে আমরা আলোচনা করেছি। আপনার প্রস্তাবটা হচ্ছে এখানে যে আপনার এই যে 2,45,00,000 দরিদ্র এবং পূর্বের 3 কোটি, যেটা আপনার প্রায় 6 কোটির মতো, এই খাতে জিডিপি 6 থেকে 7% বরাদ্দ করতে হবে এবং এই অর্থ আগামী 4 থেকে 5 মাসের মধ্যে ব্যয় করতে হবে। অর্থাৎ এই টাকাটা এই সব আপনার দরিদ্র মানুষের হাতে হাতে পৌঁছানোর ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। তাহলে যারা কর্মচ্যুত বা কর্মহীন হয়েছে বা কর্মহীন হবেন তাদের মৌলিক চাহিদা মোটামুটি ব্যয় পূরণ হবে। তবে সামাজিক সুরক্ষার বরাদ্দ বাড়লেই হবে না, নতুন দরিদ্র, পুরনো দরিদ্র, ক্ষণস্থায়ী দরিদ্র চিহ্নিত করে তাদের কাছে সামাজিক সুরক্ষার অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। 5, লকডাউনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, দিন আনে দিন খায় এ শ্রেণীর গরিব, দিনমজুর, পেশাজীবী, নিম্ন আয়ের মানুষের প্রত্যেককে এ পর্যায়ে অনধিক বিলম্বে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে, নট ফ্রম দ্য ব্যাংক, রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ পরিস্থিতির আলোকে প্রয়োজনে বরাদ্দ নবায়ন করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি 6,08,00,000। এর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে শ্রম আইনের সুবিধা পান কর্মরত জনশক্তি মাত্র 14.9%। সবচেয়ে বড় অংশ 85.1% অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। এই হিসেবে দেশের 5 কোটি মানুষ দিন মজুরির মতো কাজ করেন, যাদের শ্রম আইন 2006 প্রদত্ত নিয়োগপত্র, কর্মঘণ্টা, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া সহ বেশিরভাগ অধিকারী নিশ্চিত নয়। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত এই সকল শ্রমিকদের প্রত্যেককে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ প্রদান করতে হবে। এক্ষেত্রেও ভবিষ্যৎ পরিস্থিতি আলোকে প্রয়োজনে এই বরাদ্দ নবায়ন করতে হবে। নতুন করে দরিদ্র হয়ে পড়া মানুষের সংখ্যা ও দারিদ্র্যের বর্তমান হার বিবেচনায় নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তার প্যাকেজের আওতায় আনতে হবে। গত বছরের অভিজ্ঞতা, দেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষ দুস্থ উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতে হবে, যাতে রাজনৈতিক মতবিরোধের কারণে প্রকৃত দুস্থ এই মানবিক প্রণোদনা থেকে বঞ্চিত না হয়। ক্ষতিগ্রস্ত এসএমই, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিল্প, কৃষি খাতে রাষ্ট্রীয় তহবিল থেকে বিশেষ প্রণোদনা অর্থ বরাদ্দ দিতে হবে এবং রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় না নিয়ে প্রত্যেক ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাকে এই ঋণ প্রণোদনা দেওয়া নিশ্চিত করতে হবে। কোন রকমই এই ঋণ ব্যাংকের ডিপোজিটের মানে ঋণ হবে না। কোভিড কালে কয়েক লক্ষ প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ প্রণোদনা প্রদান ব্যবস্থা করতে হবে। সকল ধরনের নতুন উদ্যোক্তাদের 5 বছর কর ছাড় দিতে হবে। মন্দাকালীন বিনিয়োগ, ভোগ ব্যয় ও রপ্তানি কমে যাওয়ায় সামষ্টিক চাহিদা বাড়াতে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে সর্বাধিক জোর দিতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে সার্বজনীন মৌলিক প্রয়োজন যেমন স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শ্রম কল্যাণ, কৃষি, শিক্ষা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বৃত্তি প্রদান, প্রযুক্তি সম্প্রসারণ, কোভিড কালে ক্ষতিগ্রস্ত শিক্ষায়তনে আর্থিক সহায়তা প্রদান, গবেষণা ও অবকাঠামো উন্নয়ন, উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষা খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করতে হবে। 14, কৃষি, শিল্প সেবা খাতের বহুমুখীকরণ, উৎপাদন, প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদনশীলতা, প্রতিযোগিতায় টিকে থাকার মতো কৌশলগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষি খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করতে হবে। কর্মসংস্থান সুরক্ষায় অর্থপূর্ণ সরকারি পদক্ষেপ আবশ্যক। ছাঁটাই না করা শর্তে প্রণোদনা, অনুদান, কর্পোরেট কর ছাড় ইত্যাদি পদক্ষেপ নেওয়া যেতে পারে। সিঙ্গাপুর 70% বেতন কর্মীর ব্যাংক হিসাবে সরকার দিচ্ছে। যুক্তরাষ্ট্র, ভারত ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে কর্মী ছাঁটাই না করার শর্তে।
আমাদের দেশেও শ্রমিক স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া আবশ্যক এবং শ্রমিকদের অ্যাকাউন্টে প্রসেস করতে হবে। তদুপরি সরকারি উদ্যোগে নানামুখী কর্মসৃজন গ্রহণ করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, লাভজনক বাণিজ্যিক কৃষি, খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ ও আয় রোজগার বাড়াতে হবে। সহজ শর্তে ব্যাপকভাবে কৃষি, পোল্ট্রি, ফিশারি ও লাইভস্টক প্রদান করতে হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করতে হবে। একটি কৃষি কমিশন গঠন করতে হবে। তৈরি পোশাক সহ রপ্তানি খাতের সহায়তা অব্যাহত রাখতে হবে। রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। শিল্প বাজার, বিকল্প বাজার খুঁজতে হবে। তৈরি পোশাক সহ 18 নম্বর, বাজারের অর্থ প্রবাহ নিশ্চিত করতে সক্রিয় মুদ্রানীতি গ্রহণ করতে হবে। মুদ্রানীতিকে স্থিতিশীলকরণ ও উন্নয়নমুখী দুটো দায়িত্ব পালন করতে হবে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ঐতিহ্যগত অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হতে হবে। আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ এখন আপনার মূলত কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকাই নেই, সবকিছু মিনিস্ট্রি থেকে হয়। এই জন্য আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের ঐতিহ্যগত অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হতে হবে। প্রয়োজনে প্রথাগত কর্মসংস্থান পদ্ধতি বাইরে হলেও অর্থনীতি চাঙ্গা করতে নানামুখী সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 19, লক্ষ্য ও খাত ভিত্তিক সুনির্দিষ্ট পুনরুদ্ধার কর্মসূচি গ্রহণ করতে হবে। জোর দিতে হবে দারিদ্র ও বৈষম্য দূরীকরণ ও সমস্যা সৃষ্টির উপরে। 20, সংকটকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ সাপ্লাই চেইন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব তাদের উপর ছেড়ে দিলে হবে না। কর্মহীন, কর্মক্ষম বেকার, কর্মনিয়োজিত দরিদ্র জনসংখ্যার প্রাতিষ্ঠানিক জীবন চক্রভিত্তিক সামাজিক নিরাপত্তাহীনতা দূর করতে হলে তাদেরকে নগদ অর্থ সহায়তা সাপোর্ট দিয়ে সক্ষমতা তৈরি করতে হবে। কেননা এখন চলছে করোনার দ্বিতীয় ঢেউ, যা খুবই ভয়াবহ। পুনরায় করোনা হতে আরেকটি ধাক্কা এলে মানুষ আরো দুর্বিষহ পরিস্থিতিতে পতিত হবে। আর বিশ্বে ইতিমধ্যেই করোনার পুনরায় ধাক্কা দেওয়ার উদাহরণ রয়েছে। 21, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন, সর্বজনীন ব্যবস্থা গঠন, দক্ষতা বৃদ্ধির শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি কৃষি শিল্প খাতে কর্মসংস্থান ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষেত্রগুলো বিশাল প্রণোদনার দাবিদার। 22, রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ। জনগণের অর্থ যাতে মুষ্টিমেয় হাতে না যায়, প্রণোদনা কেবল ক্ষতিগ্রস্তদেরকে দেওয়া নিশ্চিত করতে হবে। মনে রাখা দরকার, ব্যবসা প্রতিষ্ঠান জরুরি, কিন্তু কর্মসংস্থানে ভুল নিয়ামক। 23, শীর্ষ অর্থনীতিবিদদের নিয়ে উচ্চ পর্যায়ে একটি অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। নীতি নির্ধারণের বিষয়ে আলোচনার এই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটি বর্তমানে অনুপস্থিত। বর্তমানে বিচ্ছিন্নভাবে কাজভিত্তিক কিছু কমিটি হয়, কিন্তু সার্বিকভাবে অর্থনীতি পরিচালনা করার জন্য টেকনিক্যাল জ্ঞানের যে তর্ক বিতর্ক ও আলাপের দরকার হয়, সেই প্রতিষ্ঠানিক প্রক্রিয়াটি অনুপস্থিত। অথচ এই ধরনের কমিটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ অনেক দেশে আছে। মধ্য আয়ের দেশ হলে নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যেও আয়ের দেশের উপযোগী হতে হবে। 24, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ব্যবস্থাকে রেস্টোর করতে হবে, পুনর্গঠিত করতে হবে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে হবে। দীর্ঘমেয়াদে এমন দেশের স্বাস্থ্য ব্যবস্থা ইনস্টিটিউশনালাইজ করতে হবে, যাতে স্বয়ং স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা জাতীয় মহামারীর মতো সংকট মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়, যারা যুদ্ধকালীন সময় মতো সর্বদা প্রস্তুত থাকবে একটি ইনবিল্ট সিস্টেমের আওতায়। প্রিয় সাংবাদিক বৃন্দ, অর্থ সংকুলনের উপায়, এটি আমাদের শেষ এক কথা আছে, শেষ করে আসছি। অর্থ সংকুলনের উপায় আমরা বলেছি, বাজেট ঘাটতি ও জিডিপির প্রভাবে ঋণের অনুপাত সহনীয় কোটায় সীমিত রাখতে হবে। মন্দায় ভোক্তার ব্যয় উৎপাদনের ব্যবস্থায় মূল্যস্ফীতির সম্ভাবনা কম থাকলেও মূল্যস্ফীতি পরিস্থিতি কঠোর মনিটরিং করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, তবে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখার সাথে নানামুখী গ্রাম উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ভর্তুকি বাদ দিতে হবে। সরকারের অতিরিক্ত জনবল ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নিতে হবে। সহজে কর আদায়ের খাতগুলো প্রয়োগ করতে হবে, যেমন এদেশে কর্মরত ও নিবন্ধিত প্রায় 2.5 লাখ বিদেশি নাগরিকের কাছ থেকে ওয়ার্ক পারমিট ও আয়কর বাবদ প্রায় $1.5 বিলিয়ন আয় করা সম্ভব। ট্রান্সফার প্রাইসিং সেল সক্রিয় করে বহুজাতিক কোম্পানিগুলো থেকে কর বৃদ্ধি করতে হবে। যে সকল দেশি কোম্পানিকে গোষ্ঠীতান্ত্রিক অসুবিধা দেওয়া হয় তা পুনর্নিরীক্ষণ করতে হবে, কর ভিত্তিক সম্প্রসারণ করতে হবে। দ্বিপক্ষীয় বহুপক্ষীয় উৎস থেকে বিদেশি অনুদান বাড়ানোর চেষ্টা করতে হবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া যাবে না,
কারণ এতে ব্যক্তিগত খাতে বিনিয়োগের লক্ষ্যে ঋণ প্রাপ্যতা হ্রাস পায়। ট্রেজারি বিল ও সঞ্চয়পত্রের ঋণ পরিশোধ ব্যয় বাড়াবে। বাংলাদেশ ব্যাংকেই সরকারের অর্থের যোগান দিতে হবে। বর্তমান মুদ্রা সম্প্রসারণ নীতি অব্যাহত রাখতে হবে, তবে সতর্ক থাকতে হবে যেন বিনিয়োগ হবে তার কোয়ালিটি বিনিয়োগ হয় এবং অর্থনীতি ফলদায়ক হয়। মনে রাখতে হবে সেই পরিমাণ তারল্যেই বাজারে প্রবেশ করতে দিতে হবে যে পরিমাণ অর্থ সংকোচন ক্ষতি পুষিয়ে দেবে তা মূল্যস্ফীতি সহনীয় অবস্থার মধ্যে রাখবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বাণিজ্য প্রবাহে বিঘ্নতা এড়াতে বিনিময় হারে স্থিতিশীলতা নিশ্চিত করা দরকার। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা অদল বদল বা কারেন্সি সোয়াপ কোয়ার্টার ব্যবস্থা চালু পদক্ষেপ পুঁজির বহির্গমন নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মুদ্রানীতি দিয়ে তারল্য যোগানের মাধ্যমে এই মহাসংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। প্রয়োজন সক্রিয় রাজস্ব রীতি। প্রিয় সাংবাদিক বাজেট শুধুমাত্র সরকারের অর্থ সংগ্রহ ব্যয়ের বিষয় নয়। বাজেট কত আয় ও কত ব্যয় করা হলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর্থিক নীতি। মূলত আর্থিক নীতি নির্ভর করে একটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। সে প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তির বছরে আমরা আগামী বাংলাদেশকে কোন অর্থনীতির নীতির আলোকে দেখতে চাই, সেটা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি আমাদের সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি ঘোষণা করতে না পারি তবে দেশের সার্বিক আর্থিক খাত দিশাহীন হয়ে পড়বে। বিএনপি এবারের বাজেটকে কেবলমাত্র নির্দিষ্ট অর্থ বছরের হিসাবের চেয়ে আগামী দিনের অর্থনীতির সুনির্দিষ্ট পথ নির্দেশের যাত্রাবিন্দু হিসাবে দেখতে চায়। আর সে লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী বাজেটকে ভবিষ্যতের অর্থনীতির নীতি কৌশল হিসাবে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার অর্থনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার হিসেবে দেখতে চায়। কারণ উন্নয়নকে শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, সুশাসন, দুর্নীতি, অর্থের অপচয়ের বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিবেচনা নেওয়া হলেই কেবল সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আর দুর্নীতি কমবে, সম্পদের অর্থের অপচয় কমবে। উন্নয়নশীল উন্নত দেশের পথে অগ্রসর হওয়ার প্রক্রিয়া আমরা যদি সমতা ভিত্তিক উন্নতি অর্জন করতে চাই, সমাজের সবার কাছে উন্নয়নের সুবিধা পৌঁছে দিতে চাই, তাহলে উন্নয়নকে সমন্বিত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করতে হবে। সেটা কেবল তখনই সম্ভব হবে যখন সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণে অর্থনীতি কৌশলের ভিত্তিতে দেশের আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হবে। আর এই জন্য দরকার জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত জনবান্ধব সরকার, যারা একটি বৈষম্যহীন জনকল্যাণমূলক রাষ্ট্র উপহার দিতে সক্ষম। আমরা বিশ্বাস করি একটি দেশের অর্থনীতি তখনই সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে ওঠে যখন তার সুশাসন ও জবাবদিহিমূলক সরকার জনগণের অবাধ নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মূল মন্ত্রী হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকার প্রয়োগের সর্বোত্তম পন্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলা, যা বর্তমানে একেবারেই সম্পূর্ণ অনুপস্থিত। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি বছরে এই বাজেট ভাবনা উপস্থাপনের প্রাক্কালে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, সামাজিক নিরাপত্তা ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে সকল প্রতিবন্ধকতা দূরকরণের মাধ্যমে একটি কার্যকরী নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের তাই সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণের অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় আপনাদের কোনো প্রশ্ন? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অন্য একটা বিষয় একটু বলি আপনাদের, যে আপনারা অনেকেই আমাকে গতকাল থেকে কয়েকবারই জিজ্ঞাসা করছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে। উনি এখন মোটামুটি ভাবে তার যে প্যারামিটার গুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা তারা পরীক্ষা নিরীক্ষা করে আজকে আবার বোর্ড বসবে, আর এটার পরে তখন জানা যাবে যে আপনার গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। ধন্যবাদ।